কার্পেথিয়ান দুর্গের সামনে অরণ্যানীতে গভীর রাতে সীমাহীন অন্ধকারের বুক চিরে চারদিকের নিস্তব্ধতা খান খান করে দিয়ে বেজে উঠেছে ঘণ্টাধ্বনি। ওই ধ্বনি তরঙ্গ এসে আঘাত করল ডাক্তারের বুকে। মহাবিষ্টের মতো বলে উঠলেন ডাক্তার, ঘণ্টা, এ নিশ্চয়ই দুর্গের বুড়ো গির্জের ঘণ্টা। ডাক্তারের বুকের কাঁপুনি আরও বাড়ল। বহুদিন হলো বাজেনি কার্পেথিয়ান দুর্গের এই ঘণ্টা। আজ বাজলো কেন? কে বাজালো? তবে কি বুড়ো গির্জে বলতে চাইছে, তোমাদের আগমনে আমি জেগে উঠেছি, আমি তো আছি, থাকবও। ডাক্তারের নিজের বুকেও বেজে চলেছে ঘণ্টাধ্বনি সমান তালে, ধূপ ধূপ ধূপ। সেই সাথে ডাক্তার কান পেতে আছেন অন্ধকারে। ঢিমে তালে বাজছে ঘণ্টা, ঢং ঢং ঢং। কিন্তু হঠাৎ করে ঘণ্টার তাল গেল বদলে। দ্রুত তালে বাজতে লাগলো ঘণ্টাটি, দ্রুত থেকে দ্রুততর, যেন পাষাণপুরীর ঘুম ভাঙাতে চায়। বলতে চায়, সবাই জাগো তোমরা, হানাদার এসেছে তোমাদের সুখের আলয়ে। তোমাদের রোষ দিয়ে নিশ্চিহ্ন করে দাও ওই দুই দুর্বিনীতকে। ঢং ঢং ঢং। নিশুতি রাতে পাগলা ঘণ্টা বাজিয়ে অদৃশ্য লোকের সর্বত্র আহ্বান পৌঁছে দিতে চাইছে, হুঁশিয়ার, সাবধান। অজানা আতঙ্কে ডাক্তার পাঠাকের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবার অবস্থা। গায়ের সমস্ত রোম কাঁটা দিয়ে উঠেছে। এদিকে ঘুম ভেঙে গেল নিকের। তখনও বেজে চলেছে ঘণ্টাধ্বনি, মুহুর্মুহু। বিস্মিত ভাব নিয়ে শোয়া থেকে উঠে বসল নিক। রাতের আঁধারের এই বিভীষিকাময় ঘণ্টা রহস্য বুঝতে চাইল সে। বুড়ো গির্জের ঘণ্টা, গড়ের ঘণ্টা। নিকের গা ঘেঁষে বসলেন ডাক্তার। শয়তান খেপে গেছে। ডাক্তারের কথার কোনো উত্তর দিল না নিক। গা ঝাড়া দিয়ে একদম উঠে দাঁড়ালো সে, কান পাতল অন্ধকারে। কিন্তু এবার ঘণ্টা নয়, তীব্র শব্দে জাহাজের ভোঁ বেজে উঠল, কান ফাটানো শব্দ। ঘন কুয়াশায় বন্দরের পথ হারিয়ে এমনই ভো বাজায় জাহাজ, ফগ হর্ন। সদ্য ঘুম ভাঙা নিক চমকে উঠল ভীষণ। নিজের কান দুটোতে আঙুল বুলিয়ে ধাতস্থ হতে সময় লাগলো তার। ভোঁ তখনও বেজেই চলেছে। কাঁপতে কাঁপতে নিকের গা ঘেঁষে এসে দাঁড়ালেন পাঠাক। ভূতপ্রেত সম্পর্কে তার মনে যে সামান্যতম অবিশ্বাসও অবশিষ্ট ছিল, তা এই নিশুতি রাতে অশরীরীদের নাটকে দূর হয়ে গেছে। বললেন, আজ মঙ্গলবার রাত নিক, আজ ওনাদের মহানন্দের রাত। আমাদের খোলা আকাশের নিচে কাছাকাছি পেয়ে মহা উল্লাসে মেতে উঠেছেন ওনারা। ঘণ্টা আর ভোঁ বাজিয়ে তাই বিশ্ব চরাচরের
সবাইকে ডাকছেন আজকের এই নিশুতি রাতের নাটকে। ওই যে থেমে থেমে বাজছে ভোঁ, বলছে আয় আয়, নেমে আয়, এই মরলোকে ছুটে আয়। হঠাৎ করেই আকাশে এক তীব্র আলোকছটা দপ করে জ্বলে উঠল। সমস্ত অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দিয়ে দুর্গের মাঝের ডোনজনের মাথা থেকে বের হয়ে আসা সে আলোর শিখা ঊর্ধ্ব মেঘলোকে এক নতুন খেলার সৃষ্টি করল। সে আলোর শিখার দিকে তাকালে চোখ ঝলসে যায়। এই ঢেউ খেলানো আলোর তরঙ্গে নৃত্য করবে অশরীরীরা। এ নিশ্চয়ই শয়তানের মশাল। স্তম্ভিত হয়ে গেল নিক। মুখে কোনো কথা নেই। নিকের গায়ে হাত দিয়ে কোকিয়ে উঠলেন পাঠাক। নড়ছে না নিক। ডাক্তার পাঠাকের ভেতর থেকে কান্না বের হয়ে এলো। বললেন, নিক, নিক, কথা বলো নিক। আমার যে তাহলে মরা ছাড়া আর কোনো গতি থাকবে না নিক। ডাক্তার তাকালেন ভাবলেশীন নিকের দিকে। ওই শয়তানের মশালের আলোয় নিকের চেহারা দেখে হতবাক হয়ে গেলেন ডাক্তার। কি অদ্ভুত রকম পাল্টে গেছে ডান পিঠে জঙ্গল অফিসার নিক ডেকের চেহারা। চেহারা পাল্টে গেছে ডাক্তার পাঠাকের নিজেরও। রক্তহীন, ফ্যাকাশে, পাংশু, যেন মরণ গহ্বর থেকে তুলে এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে ওদের। নিজের মনে প্রমাদ গুনল নিক। ডাক্তারের কোনো কথাই যে শুনতে পাচ্ছে না সে। চোখ দুটো কি আলোর ধাঁধায় ঝলসে গেল। ঘাড় ফিরিয়ে তাকালো ডাক্তারের দিকে সে। ডাক্তারকে দেখে বুঝল নিক তিনি ভয় পাওয়ার অবস্থারও বাইরে চলে গেছেন। কোনো কিছুই আর তার মাঝে সাড়া জাগাতে পারবে না। চোখ দুটো বিস্ফারিত করে সম্মোহিতের মতো অসাড় দাঁড়িয়ে আছেন তিনি। নিঃশ্বাস নিতেও যেন তার ভয়। হঠাৎ করেই মিলিয়ে গেল আলোর শিখা। ওরগাল প্লেটও আবার ডুবে গেল ভয়াল অন্ধকারে। পাশাপাশি বসে পড়ল ওরা দুজন। কারও মুখে কোনো কথা নেই। ঘুমের তো আর প্রশ্নই ওঠে না। ঘটনার ঘোর এখনো কাটেনি। আচ্ছন্নের মতো চোখ বুজে রইলেন ডাক্তার। আর নিকের মনে বিস্ময়। বিস্ময়ের ঘোর অন্ধকারে ডুবে সময় কাটাতে লাগলো নিক। কখন ভোর হয়। কার্পেথিয়ান দুর্গের রহস্য জানতে এসে নিজের চোখেই দেখল সে নারকীয় দৃশ্য। এরপরও শয়তানকে চটিয়ে সামনে এগোনো কি ঠিক হবে? গড়ের ভেতরটা না দেখে গায়ে ফিরলে সবাই মুচকি মুচকি হাসবে। বলবে ভূতের তাড়া খেয়ে প্রাণ নিয়ে ফিরে এসেছে। হঠাৎ চমকে দিয়ে চিৎকার করে উঠলেন ডাক্তার পাঠাক। নিকের হাত দুহাতে জড়িয়ে ধরলেন। বললেন, না নিক, তুমি যেও না। আমি যেতে দেব না তোমাকে। নিক শুধু প্রত্যয় ভরা কণ্ঠে একটা শব্দই উচ্চারণ করল, না।
বিভীষিকাময় রাত্রি শেষে ভোর এলো। পূব দিগন্তের আলোর ছটা ক্রমেই ছড়িয়ে পড়ল চারদিকে। কুয়াশা কেটে গেল ক্রমশ। পরিষ্কারভাবে চোখের সামনে ভেসে উঠল দুর্গ। সেদিকে চোখ রাখল নিক। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠা দুর্গের সব জায়গায় চোখ বুলাতে থাকল সে। চিমনিতে কোনো ধোঁয়া নেই। বুড়ো গির্জের ঘণ্টাটা নিথর থেমে আছে। গড়ের দরজা জানালা তেমনি বন্ধ। শুধু দু একটা পাখি উড়ছে প্রাসাদ গড়ের ওপর। প্রধান তোরণে টানা পুল যেমন ছিল তেমনই আছে। ওই তো তোরণের মাথায় ব্যারনদের বংশপ্রতীক। প্রাসাদের চারদিকে চোখ বুলাতে বুলাতে ক্রমেই শক্ত হয়ে এলো নিকের মন। না, কিং ম্যাথিয়াসের সেই অশরীরীর হুমকি বা গত রাতের আলো আর শব্দের নারকীয়তা কোনোটাই তার সংকল্পকে টলাতে পারবে না। গড়ের ভেতরে ঢুকে ঘুরে ফিরে দেখে তবেই গায়ে ফিরবে সে। আর ঢুকতে হবে ওই পাঁচিল টপকেই। ভয়ে নেতিয়ে পড়া ডাক্তারকে টেনে তুলে নিয়ে পাঁচিলের কাছে পৌঁছে নিক বুঝল পাঁচিল টপকানো আসলে অসম্ভব ব্যাপার। পরিখা থেকে প্রায় 40 ফুট উঁচু পাঁচিলের শেষ ধাপ। পাঁচিলের কোথাও একটু ভাঙা বা কোনো ফুটো নেই। এতদিনের পুরনো পাঁচিল অযত্নেও কেমন অটুট রয়েছে। ভাঙা বা ফুটো থাকলে চেষ্টা করা যেত। টানা ব্রিজটাও ভেতর থেকে খোলা। ও পথেও কোনো আশা নেই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল নিক। তোরণের এক পাশে হঠাৎ করেই চোখ আটকে গেল তার। একটা বড় ছিদ্র। কামানের নল বসানো থাকতো ওখানে। তারই নিচ থেকে টানা পোলের শেকলটা ঝুলে আছে। পরিখায় নেমে সহজেই ওটা ধরা যেতে পারে এবং বেয়ে বেয়ে ওপরে ওঠা যেতে পারে। আর একবার ওখানে উঠতে পারলে কেল্লার ভেতরে নামতে কোনো অসুবিধাই হবে না। ডাক্তারের দিকে তাকিয়ে হাসল নিক। হাত তুলে দেখালো ছিদ্রটা। প্রায় অচেতন অবস্থাতে ডাক্তার বুঝলেন আর আটকানো যাবে না নিককে। কেল্লার ভেতর সে ঢুকবেই। অবস্থাটা অনুমান করতেই শরীরটা আরও ভেঙে পড়ল। নিকের হাতের ওপর এলিয়ে দিলেন নিজেকে। আর নিক ভারী বস্তার মতো ডাক্তার পাটাককে টেনে নেমে পড়ল পরিখার ঢালু পাড় বেয়ে। কিন্তু সেখানে ঘন ঝোপ আর আগাছা। নিচে কিছুই দেখা যায় না। পা ফেলতেও ভয়। কি জানি বিষধর সাপ আর কাঁকড়া বিছে কিলবিল করছে কিনা। নিক ডেকের ওসব কোনো তোয়াক্কা নেই। ডাক্তারকে টানতে টানতে ঠিক পৌঁছে গেল পরিখার মাঝখানে। তলাতে তেমন জল নেই। লাফিয়ে পার হয়ে গেল গভীর নালাটা। নিককে চলে যেতে দেখে ডাক্তারও লাফিয়ে পার হলেন নালাটা। পরিখার অপর পাড়ের ঢাল বেয়ে পাঁচিলের কাছে উঠে এলো তারা। তারপর আরও প্রায় 20 গজ হাঁটতেই
পৌঁছে গেল ঝুলন্ত শেকলটার তলায়। সেখানে দাঁড়িয়ে ওপর দিকে তাকালো নিক। পাঁচিলের গায়ে পাথরের কাজ করা কামানের নল রাখা ছিদ্রটা স্পষ্ট দেখা যাচ্ছে। শেকলটা নেমে এসেছে ঠিক ওর পাশ দিয়েই। শেকল বেয়ে ওপরে ওঠার জন্যে তৈরি হলো নিক। ডাক্তারকে তোলা সম্ভব হবে না, ঠিকও নয়। তাই নিজেই প্রস্তুত হয়ে ডাক্তারকে সাবধান করল, এখানেই দাঁড়িয়ে থাকবেন। ভয় পেয়ে পরীক্ষাতে গিয়ে আবার নামবেন না যেন। ডাক্তার কিছু বলার আগেই এক লাফে শেকল ধরে তরতর করে বেয়ে উঠতে শুরু করল দুরন্ত নিক। ডাক্তার কিছু বলার আগেই এক লাফে শেকল ধরে তরতর করে বেয়ে উঠতে শুরু করল দুরন্ত নিক। পাহাড়ের টিলা বেয়ে বেয়ে হাত পায়ের মাংসপেশি বুঝি ওইভাবেই তৈরি হয়ে গেছে। এই শেকল বেয়ে ওঠা তার কাছে নিতান্তই ছেলে খেলা। কিন্তু নিক 12-14 ফুট উপরে উঠে যেতেই ঘাবড়ে গেলেন ডাক্তার পাটাক। চারদিক থেকে ভয় এসে ঘিরে ফেলল তাকে। পাঁচিলের গা ঘেঁষে একা দাঁড়িয়ে তিনি। হঠাৎ করেই চিৎকার করে উঠলেন পাটাক, নিক, দোহাই তোমার, নেমে এসো। নিচের দিকে একবার তাকালো নিক, কিন্তু কোনো উত্তর দিল না। ভয়ার্ত চোখ মেলে একবার চারিদিকে দেখে নিয়ে নিকের দিকে মুখ করে আবার বললেন পাটাক, নেমে না এলে আমি চলে যাব নিক। তাই করুন, ওপর থেকে গলা চড়িয়ে বলল নিক। তারপর আবার উঠতে থাকলো উপরের দিকে। তাই করবেন, চলেই যাবেন। নিজের মনে পাগলের মতো গজরাতে থাকেন ডাক্তার। এই আতঙ্কের মধ্যে আর এক মুহূর্তও নয়। নিক শেকল বেয়ে উপরে উঠছে, সুতরাং এই সুযোগ। এক দৌড়ে পরিখাটা পার হয়ে পালাতে হবে ওরগাল প্লেটো থেকে, এই ভুতুড়ে কেল্লার চৌহদ্দি থেকে। কিন্তু পা তুলতে গিয়ে ভীষণ চমকে উঠলেন পাটাক। পা যে মাটি থেকে তুলতে পারছেন না তিনি। কে যেন জুতো সহ শক্ত করে আটকে রেখেছে পা দুটো। হায়, এ কি দুর্দশা! পাগল হয়ে যাবেন পাটাক। এ আবার কোন শয়তানের কারসাজি! এভাবে মাটির সঙ্গে আটকে রেখে শয়তান কি করতে চায় তাকে নিয়ে? ডাক্তার আবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেন পা দুটো নাড়াতে, কিন্তু পারলেন না। দরদর করে ঘাম বইতে থাকলো শরীর থেকে। অসহায়ভাবে হাত দুটো শূন্যে ছুঁড়ে লাফ দিতে চাইলেন, পারলেন না। এ কি তাহলে পাতাল ড্রাগনের কাজ? পা দুটো আটকে দিয়েছে, এবার মাটি ফুঁড়ে উঠে আসবে ড্রাগন। সূচালো দাঁতের বিকট হাঁ মেলে ধীরে ধীরে গিলবে ডাক্তারকে। আর ঠিক তক্ষুনি ঘটে গেল আরেকটি অভাবনীয় ঘটনা। পরম উৎসাহে তরতর করে শেকল বেয়ে একদম
ওপরে উঠে গেছে নিক। শেকলে ঝুলেই পাঁচিলের গায়ে আটকানো টানা পুলের লোহার কবজাটা ধরতে গেল। আর যেই ধরেছে, মরণ যন্ত্রণায় চিৎকার করে উঠল নিক। হাতটা ছুটে গেল পাঁচিলের গা থেকে। মাথাটা ঝিমঝিম করে উঠল। শিথিল হয়ে এলো শরীর। অন্য হাতে শেকল ধরা মুঠিটা আলগা হয়ে যেতেই সরসর করে নিচে পিছলে নেমে ধপাস করে মাটিতে পড়ে গেল সে। পরিখার ঢাল বেয়ে নিকের অচেতন দেহটা গড়িয়ে নেমে গেল পরিখার মাঝে। আটকালো গিয়ে একটা কাঁটা ঝোপের গায়ে। মঙ্গলবার আর কাটে না গ্রামবাসীদের। সে এক মহা উৎকণ্ঠার মধ্যে দিন কাটালো তারা। কার্পেথিয়ান দুর্গ নিজ চোখে পরখ করে দেখে আসার জন্যে নিক আর ডাক্তার পাটাক রওনা হয়ে যাবার পর থেকেই সকলের মাঝে একটা চাপা উত্তেজনা, যা কখনো হয়নি, যা ভীতির কিংবদন্তি হয়েই এতদিন আছে। সেখান থেকে ওরা জীবন্ত ফিরে আসবে কি না কে জানে। সবচেয়ে বেশি উৎকণ্ঠায় আছেন মাস্টার কলজ। সারাদিন ছাদে বসে রইলেন দূরবীন নিয়ে। 2 ফ্লোরিন খরচ করতে মনটা প্রথমে খচখচ করলেও এখন বুঝতে পারছেন যন্ত্রটা কত কাজের জিনিস। দূরবীন চোখে লাগিয়ে তাকিয়ে থাকলেন দুর্গের দিকে, কিন্তু আজ কোনো ধোঁয়া দেখতে পাচ্ছেন না। হারমড আর জোনাসও পালাক্রমে দেখতে থাকলো, কিন্তু সবাই অবাক, ধোঁয়ার লেশমাত্রও নেই। কিং ম্যাথিয়াস সরাইখানার মালিক জোনাসের মন ভালো নেই। নিক আর পাটাক চুলোয় যাক, তার সরাইখানায় যে লালবাতি জ্বলার অবস্থা, সেই কথা ভেবেই সে অস্থির। গতরাতে ভূতটা নিককে শাসানোর পর গাঁয়ের লোক কেউ আর কাছেও ভিড়ছে না সরাইখানার। ব্যবসায় বা লাটে উঠল। ভূতের ভয়ে রাতে সবাই চলে যেতেই তাড়াতাড়ি দরজায় তালা দিয়ে নিজের ঘরে চলে গেছে জোনাস। ভয়ে সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। কিন্তু ভোরের আলো ফুটতেই অন্য কথা মনে হলো তার। কোনো ছেলে ছোকরা আবার সবাইকে ভয় পাওয়াতে দুষ্টুমি করলো না তো? তাই টেবিলের তলা, আলমারির আড়াল সব জায়গায় আবার ভালো করে খুঁজল জোনাস। না, কেউ লুকিয়ে নেই। এমন হলে গাঁয়ের লোকদের বোঝাতে পারত সে, কিন্তু এখন আর সে উপায় নেই। মুখে মুখে রটে গেছে, সরাইখানার ভেতর শয়তান কান রাখে। বেফাঁস কেউ কিছু বললে আর তার উপায় নেই। ফলে জমজমাট কিং ম্যাথিয়াস এখন শূন্য। কোনো কালে কেউ এখানে আসতো বলেই মনে হয় না। ভেতরে ভেতরে ভেঙে পড়ল জোনাস। কে জানে কবে এই ভয় দূর হবে গ্রামবাসীদের, কবে আবার জমজমাট হয়ে উঠবে কিং ম্যাথিয়াস। গ্রামের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা
মিরিওটার। সেই ছোটকাল থেকে নিকের সঙ্গে পরিচয় তার। মাঠে ঘাটে হেসে খেলে একসাথে বড় হয়েছে তারা। বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে আছে, আর তার মধ্যে এই বিপর্যয়। রাত থেকে অনবরত কাঁদছে মিরিওটা। চোখের জলে নিককে ওই ভুতুড়ে দুর্গে যাওয়া থেকে নিরস্ত করতে চেয়েছে, কিন্তু একরোখা নিককে আটকাতে পারেনি সে। নাওয়া নেই, খাওয়া নেই, দিনটা যে কিভাবে কাটল বুঝতেই পারল না মিরিওটা। কিন্তু বিকেল হতেই অস্থির হয়ে উঠল সে। কিছুতেই নিজেকে ঘরে আটকে রাখতে পারল না। নিক বলেছে সন্ধ্যা নাগাদ ফিরে আসবে, তাই বাবাকে নিয়ে গাঁয়ের শেষ সীমানায় এগিয়ে গেছে সে। প্রতি মুহূর্তে নিকের ফিরে আসার প্রতীক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে এলো, তবু ওরা ফিরল না। এদিকে মঙ্গলবারের রাত। সন্ধ্যা হতেই সবাই ঘরে ঢুকে পড়ে। রাস্তায় বা ঘরের বাইরে থাকলে ভূতের হাওয়া গায়ে লাগতে পারে। সে ভয় উপেক্ষা করেই মাস্টার কোলজ মেয়ের মনের কথা ভেবে গাঁয়ের কজন মাতব্বর সহ দাঁড়িয়ে রইলেন ভাবি জামাতার ফিরে আসার অপেক্ষায়। রাত বাড়ছে, কিন্তু সে ফিরে আসছে না। আসছে না ডাক্তার পাটাকও। তবে কি শয়তানের কথাই ঠিক হলো? বিপদ ঘটেছে নিকের। উদ্বিগ্ন ফ্রিকো। তাই মেষ নিয়ে দুপুরের মধ্যেই ফিরে এসেছে গাঁয়ে। বিকেলেও প্রভুর কাছাকাছি থেকে প্রতীক্ষা করেছে নিকের ফিরে আসার। রাতেও ভালো ঘুম হলো না। ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে পড়ল ফ্রিক। গাঁয়ের বাইরের সীমানাটায় একটা চক্কর দিয়ে এসে দাঁড়ালো মালভূমিতে। নিক আর পাটাককে দেখতে পাবার আশায় যত দূর চোখ যায় তাকিয়ে থাকলো সে, কিন্তু সবই বৃথা। ধীরে ধীরে ফিরে এলো প্রভুর ঘরে। মাস্টার কোলজ তাকে দেখতে পেয়েই আগ্রহের সঙ্গে জানতে চাইলেন, কিছু দেখা গেল ফ্রিক? কিছুই না মাস্টার। ফ্রিককে আসতে দেখে ছুটে এলো মিরিওটা। ছল ছল চোখে শুধু বলল সে, কাউকেই দেখলে না? ভোরবেলা গাঁয়ের মাইলখানেক দূরে দুজন লোককে দেখেছিলাম। ভেবেছিলাম নিক আর ডাক্তার। তারপর আরো দুপা এগিয়ে এলো মিরিওটা। কিন্তু না, শেষে দেখলাম ওরা ট্যুরিস্ট। ওয়ালাচিয়ান সীমান্তের ওদিক থেকে এলো। তোমার সঙ্গে কথা হয়েছে ওদের? আগ্রহ ভরে জানতে চায় মিরিওটা। হ্যাঁ, হয়েছে। আমাদের গাঁয়েই আসছে বুঝি? না, ওরা রিটিজাটের চূড়োয় উঠতে যাচ্ছে। তুমি ঠিক দেখেছ ফ্রিক, ওরা ট্যুরিস্ট। দেখতে তো ট্যুরিস্টের মতোই। মিরিওটার করুণ চেহারার দিকে তাকিয়ে খুব খারাপ লাগলো ফ্রিকের। ওরা তো নিশ্চয়ই রাতে ভলক্যান হয়ে এসেছে। দুর্গের আশেপাশে কিছুই কি ওদের নজরে পড়েনি? সীমান্তের ওপারেই
ওরা রাত কাটিয়ে এসেছে। তাহলে নিকের কোনো খবরই পেলে না? এ কথার কোনো উত্তর দিতে পারল না ফ্রিক। মাটির দিকে তাকিয়ে মুখ নিচু করে রাখল সে। হায়, আমার কপালে এই ছিল। দুহাতে চোখ মুখ ঢেকে কেঁদে উঠল মিরিওটা। ওর বুক ফাটা হাহাকারে গাঁয়ের বাতাস ভারী হয়ে উঠেছে। কেউ ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পায় না। কিছুক্ষণ চুপ থেকে ফ্রিক আবার বলল, পাহাড়ের চূড়া থেকে ঘুরে ফিরে 2-3 দিন পর গাঁয়ে আসবে ওই ট্যুরিস্ট দুজন। রাত কাটিয়ে কলসভায় যাবে। ফ্রিকের কথায় দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জোনাসের। গায়ে এলেও আমার ওখানে কি থাকবে ওরা? থাকবে না। ঘটনা শুনলেই ওরাও পালাবে। হায় রে, কিং ম্যাথিয়াসে কেউ আসবে না, থাকবে না, খাবে না। এক রাতের ঘটনায় ওটা পোড়ো বাড়ি হয়ে গেল। কিন্তু মিরিওটার হাহাকার ভরা কান্না আর শোনা যায় না। আলোচনায় বসলো সবাই। কি করা যায়? একটা দিন আর একটা রাত চলে গেল, তবু ফিরল না ওরা। আদৌ কি ফিরবে? ওই রাতের হুমকিটা কি সত্যি হয়ে গেল? কিন্তু ডাক্তার, তারও কি একই হাল হয়েছে? আর দেরি করা ঠিক হবে না। কাউকে না কাউকে এক্ষুনি যেতে হয় ওদের অবস্থা জানতে। গড়ের দিকে গেলে নিশ্চয়ই ওদের কিছু একটা হদিশ পাওয়া যাবে। কিন্তু কাকে পাঠানো যায়? আলোচনা এদিকে মোড় নিতেই কোমরে হাত দিয়ে কোঁকিয়ে উঠলেন স্কুল মাস্টার। গেঁটে বাতটা হঠাৎ করেই বেড়ে গেল। জোনাস তার নিজের সরাইখানার ভাবনা নিয়েই অস্থির। ওদিকে যাওয়ার ব্যাপারে কারো গরজই লক্ষ্য করলেন না মাস্টার কোলজ। কিন্তু মিরিওটা, তার আদরের একমাত্র কন্যার অবস্থা দেখে তিনি আর স্থির থাকতে পারছেন না। ফ্রিককে সাথে নিয়ে নিজেই রওনা হবার জন্যে তৈরি হলেন। সূর্যের তেজ বাড়ার আগেই গড়ের দিকে রওনা হয়ে গেলেন ওরা দুজন। গাঁয়ের লোকজন আবার নতুন করে ভাবনায় বসল। নিক আর ডাক্তারকে খুঁজতে গাঁয়ের মোড়ল আর মেষ পালক গেল। কিন্তু তারাও শেষ পর্যন্ত ফিরবে তো? গাঁয়ের সবার দুশ্চিন্তা দূর করে দুপুর 2টা নাগাদ ফিরে এলেন মাস্টার কোলজ আর ফ্রিক। তাদের সঙ্গে বিধ্বস্ত পাটাক আর গাছের ডাল ও লতা পাতা দিয়ে তৈরি স্ট্রেচারে আধমরা নিকোলাস ডেক। সবাই ছুটে গেল গাঁয়ের প্রান্তে। অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠল মিরিওটা। অনেকেই আটকাতে চাইল ওকে, কিন্তু পারল না। গাছের ডালের স্ট্রেচারে গিয়ে ঝাঁপিয়ে পড়ল সে। বোধশক্তিহীন নিক তেমনি পড়ে রইল স্ট্রেচারে। মিরিওটাকে সামলে ওদের নিয়ে যাওয়া হলো মাস্টার কোলজের বাড়ি। উঠানে নামানো হলো স্ট্রেচার। মিরিওটার কান্না তখনও থামেনি। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে
গিয়ে বসল স্ট্রেচারে অসাড় পড়ে থাকা নিকের পাশে। এবার চোখ মেলল নিক। রক্তহীন মুখ, ফ্যাকাশে শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো নাড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ধীরে ধীরে ওঠার চেষ্টা করল, পারল না। অবশ দেহটা আবার নেতিয়ে পড়ল স্ট্রেচারে। নিকের সর্বনাশ করে ছাড়বে, শয়তান যে হুমকি দিয়েছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে শয়তান। কি সাংঘাতিক! একটু দূরে বসে হাঁফাচ্ছেন মাস্টার কোলজ। একে তো বয়সের ভার, তার ওপর গতকাল সকাল থেকে উৎকণ্ঠা আর অস্থিরতার চাপ। আজ আবার উঁচু নিচু আর ঝোপ জঙ্গল মাড়িয়ে এতটা পথ আসা যাওয়া, বেশ ধকল গেছে। তাছাড়া প্লেসা জঙ্গলের প্রায় শেষ প্রান্তে গিয়ে দুইজনের বিধ্বস্ত অবস্থা দেখে আর সহ্য করতে পারছিলেন না কোলজ। তবু নিজেকে সামলে নিয়ে ছুটে গেলেন ওদের সাহায্যে। গতকাল যখন ওরা গাঁ থেকে রওনা হয়, তখন পাটাককে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল নিক। আর এখন ঘটনা সম্পূর্ণ বিপরীত। নিককে টেনে হিঁচড়ে আনছেন পাটাক। শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণই নেই নিকের। এদিক ওদিক হেলে বারবার পড়ে যাচ্ছে মাটিতে, আছড়ে পড়ছে গাছের সঙ্গে ধাক্কা লেগে, থেঁতলে গিয়ে রক্ত ঝরছে শরীরের নানা জায়গা থেকে। ভালোভাবে দাঁড়াতে পারছে না, পায়ে শক্তি নেই। হাত দুটোরও ওই একই অবস্থা। শরীরের সঙ্গে নিঃসাড় ঝুলে আছে। পাটাক কোনো মতে টেনে টুনে দু এক পা করে এগোচ্ছেন। পাটাকের অবস্থাও খুব কাহিল। ওর নিজের শরীরেও শক্তি আর অবশিষ্ট নেই। চোখে মুখে যেন কতকালের শ্রান্তি। কত দূর থেকে যেন চেয়ে আছেন বাঘহারা হয়ে। প্রচণ্ড এক ঘোরের মধ্যে চলৎশক্তিহীন পা দুটো টেনে টেনে এগোচ্ছে ওরা। এমনকি কোলজ আর ফ্রিককে দেখেও কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না ওদের মধ্যে। ফ্রিক দ্রুত হাতে গাছের ডাল কেটে লতা পাতা দিয়ে শক্ত করে বেঁধে একটা স্ট্রেচার তৈরি করে নিল। নিককে ধরাধরি করে ওতে শুইয়ে দিল। তারপর দুজনে ধরল দুদিক থেকে। এতটা পথ ওভাবে বয়ে নিয়ে আসা, ওতেই আরো বেশি পরিশ্রান্ত হয়ে গেছেন মাস্টার কোলজ। এদিকে সবার মনেই একই প্রশ্ন, নিকের এই অবস্থা হলো কি করে? জীবিত ফিরবে এমনটা কেউ ভাবেনি। তবু যখন প্রাণ নিয়ে ফিরেছে, সেও বা কি কম ভাগ্য। কিন্তু এ হাল নিকের হলো কেমন করে? শয়তান কি ওকে দয়া করেছে? কিন্তু এসব প্রশ্নের উত্তর মৃতপ্রায় নিকের পক্ষে দেয়া সম্ভব নয়। উত্তর দিতে পারেন একমাত্র পাটাক, কিন্তু তাঁরও একই অবস্থা। পা দুটো নাড়তে পারছেন না, ফুলে আছে কলা গাছের মতো। দেহের এখানে সেখানে
রক্ত শুকিয়ে আছে, জামা কাপড় ছিঁড়ে গেছে। পাটাক যেমন করে সবার দিকে তাকাচ্ছেন, তাতে মনে হয় তার বুদ্ধি সব লোপ পেয়েছে। কাউকে যেন চিনতে পারছেন না। বাক্পটু পাটাক একদম বাক্যহারা। উদ্ভ্রান্ত চোখে সবাইকেই শুধু দেখলেন তিনি। গাঁয়ের লোকজন সবাই এসে ভেঙে পড়েছে মাস্টার কোলজের বাড়ি। প্রায় সবাই ডাক্তার পাটাককে ঘিরে ধরেছে। তারা শুনতে চায় কি ঘটেছে। ভুতুড়ে গড়ের অজানা রহস্যের কথা পাটাক ছাড়া আর কে বলবে। কিন্তু গ্রামবাসীদের ভিড়ে আরো ঘাবড়ে গেলেন পাটাক। সবাই তাকে বলতে বলছে গড়ের কথা, অভয়ও দিচ্ছে। কিন্তু ভয় আরো চেপে বসছে তার মধ্যে। মাস্টার কোলজ উঠে এলেন নিজেও। ডাক্তারের কাজ ঘেঁষে বসে বললেন, বলো ডাক্তার, কি হয়েছিল? ভয় নেই তোমার, আমরা তো আছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আহ 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 নাকি সুরে গুঙিয়ে উঠলেন পাটাক। গা শিউরে ওঠা ওই গুঙানি শুনে আঁতকে উঠল সবাই। তবে কি শয়তান এখনো পাটাকের ঘাড়ে চেপে বসে আছে? মাস্টার কোলজ ভয়ার্ত পাটাকের গায়ে হাত বুলিয়ে দিলেন। বললেন, পাটাক, আমার দিকে তাকাও পাটাক। আমি কোলজ। আমাকে চিনতে পারছো তুমি? তোমার আর কোনো ভয় নেই পাটাক? কি হয়েছে তোমার? কথা বলতে কষ্ট হচ্ছে? তবু বলো, বলতে চেষ্টা করো। কথা বললেই দেখবে ভালো হয়ে উঠেছ। আমি কি বলবো? কথা বলতে খুব কষ্ট হচ্ছে ডাক্তারের। প্রাসাদগড়ের কথা বলো, সেখানে ঢুকতে পেরেছিলে? প্রাসাদগড়? ভয়ে চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল পাটাকের। সারা গায়ে একটা ঝাঁকুনি খেলে গেল তার। সেই সাথে চিৎকার করে বলে উঠলেন, না না। শান্ত হও ডাক্তার, এখন আর কোনো ভয় নেই তোমার। মাস্টার কোলজ আবার ডাক্তার পাটাকের পিঠে হাত রেখে বললেন, বলো, কেন ঢুকলে না? শয়তান। চারদিকে এমনভাবে তাকালেন ডাক্তার, যেন সামনেই শত সহস্র শয়তানের ছায়া দেখছেন তিনি। খুলে বলো ডাক্তার। ওই নিক পথে পথে কত বললাম, শুনল না। টেনে হিঁচড়েই নিয়ে গেল আমাকে। কাছে যেতে যেতেই প্রায় সন্ধ্যা। সামনেই ভূতের দুর্গ, মাথার ওপর খোলা আকাশ। ওখানেই রাতের মতো ঝিমিয়ে পড়ল ও। থেমে ঢোক গিললেন পাটাক। থামলে কেন পাটাক? তারপর তারপর কি হলো বলো? তারপর আর কোনো তারপর নেই মাস্টার। হঠাৎ ভয়ে জড়সড় হয়ে মাস্টার কোলজের হাতটা শক্ত করে জড়িয়ে ধরলেন পাটাক। মাস্টার, মাস্টার, বুঝলে,
রাক্ষস খোক্কস, দৈত্য দানো, ভূত পেতনি, পিশাচ ডাইনি আর রক্তচোষারা সব সব একে একে ছায়ার মতো উড়ে এসে সে গলার স্বর ক্রমেই থেমে এলো পাঠাকের। মাস্টার কলজের দিকে মাথাটা নেতিয়ে পড়ল তার। হতচকিত হয়ে পাঠাককে নাড়া দিলেন মাস্টার কলজ। না না, হ্যাঁ হ্যাঁ, তেনারা সব মাথার ওপর চক্কর দিতে থাকলেন। ডান হাতটাকে সামান্য একটু ওপরের দিকে তুলে ঘুরিয়ে দেখালেন পাঠাক।